দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছি আমি সঞ্জনা আফরিন, প্রভাষক সংস্কৃত, দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা আমাদের বিগত ক্লাসগুলোতে রঘু দিগ্বিজয় কাব্যাংশটির আলোচনা করেছিলাম। আমরা আমাদের গত ক্লাসে এর কাহিনী পরিচিতি, সংক্ষিপ্তভাবে কাহিনী পরিচিতি, কবি পরিচিতি এবং কিছু শ্লোক আলোচনা করেছি। আজকে আমরা এর বাকি শ্লোকগুলো আলোচনা করব। আমাদের এই রঘু দিগ্বিজয় কাব্যাংশটি নেওয়া হয়েছে মহাকবি কালিদাসের রঘুবংশ কাব্য থেকে। আমাদের শিখন ফল পাঠ্যটির মূল গ্রন্থাগার সম্পর্কে সাধারণ জ্ঞান লাভ করে ব্যক্ত করতে পারবে। জীবনে সফলতা অর্জন করতে হলে কঠোর তপস্যার প্রয়োজন। এই তথ্য উপলব্ধি করে কঠোর সাধনা করতে পারবে। পাঠটির কাব্য সম্পর্কে সাধারণ জ্ঞান অর্জন করতে পারবে। পাঠ্যটির উৎস সম্পর্কে বলতে পারবে। প্রাচীন রাজাদের দিগ্বিজয় সম্পর্কে বলতে পারবে। রঘু দিগ্বিজয় শীর্ষক পাঠটি মহাকবি কালিদাসের বিখ্যাত কাব্যগ্রন্থ রঘুবংশমের চতুর্থ সর্গ থেকে সংকলিত। আমরা আমাদের আগের ক্লাসে এই সম্পর্কে আলোচনা করেছি। তারপরেও আমাদের একটু মনে করার সুবিধার্থে আমি বলছি, রঘুবংশম কালিদাসের পরিপক্ক হাতের সর্বশেষ রচনা। 19 সর্গে রচিত এ কাব্যে ইক্ষ্বাকু বংশের রাজাদের, বিশেষ করে রামের জীবন বৃত্তান্ত বর্ণিত হয়েছে। প্রজাপতি মনুর পুত্র ইক্ষ্বাকু ছিলেন অযোধ্যার রাজা। ব্রহ্মা এই বংশের আদিপুরুষ। রঘুবংশ মহাকাব্য ইক্ষ্বাকু বংশের 29 জন রাজার কীর্তিকাহিনী বর্ণিত হয়েছে। রঘু দিগ্বিজয় শীর্ষক পাঠটিতে সূর্যবংশীয় রাজা রঘুর দিগ্বিজয়ের কাহিনী বর্ণিত হয়েছে। বীর রঘু ছিলেন শ্রী রামচন্দ্রের প্রপিতামহ। পিতা দিলীপের নিকট থেকে রাজ্য পরিচালনার ভার গ্রহণ করে তিনি দিগ্বিজয়ে বের হন। তিনি দিগ্বিজয়ে বের হলে তার দিগ্বিজয়ের সময় প্রকৃতি এবং পরিবেশের যে পরিবর্তন হয়, কবি সেটাই কাব্যিক ভাষায় আমাদের সামনে তুলে ধরেছেন। আপাদ পদ্মপ্রণতা কলমা ইবতে রঘুম ফলই সংবর্ধ মাসু উৎখাত প্রতিরূপিতা। এখন আমরা আমাদের এই শ্লোকটিকে একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। আপাদ পদ্মপ্রণতা মানে হচ্ছে পা পর্যন্ত অবনত। কলমা ইব মানে শালি বিশেষ ধান্যের মতো। ফলই মানে ফলভারের নত। সংবর্ধ মাসু মানে সংবর্ধিত করল। উৎখাত প্রতিরূপিতা মানে প্রথমে উপড়িয়ে পরে রোপণ করা। কলম ধানের চারাগুলো প্রথমে উঠিয়ে পুনরায় রোপণ করলে সেগুলো যেমন ফলভারে মূল দেশ পর্যন্ত নত হয়ে শস্য দান করে, তেমনি বঙ্গরাজারা রঘু কর্তৃক প্রথমে উৎখাত এবং পরে শশাপদে অধিষ্ঠিত হয় রঘুর পাদপদ্মে নত হয়ে প্রচুর উপঢৌকন তার সংবর্ধনা করল। মানে রাজা রঘুর একটি বিশেষ গুণ ছিল, সেটা হচ্ছে প্রথমে তিনি সেই রাজাকে পরাজিত করতেন, তারপর সেই রাজা যখন তার নত স্বীকার করত তখন তিনি সেই রাজাকে আবার স্বপদে অধিষ্ঠিত করতেন, তার রাজ্য ফিরিয়ে দিতেন। তখন সেই যে হারানো রাজ্য পেয়ে সেই রাজারা তখন রঘুর পাদপদ্মে নত হয়ে তাদের রঘুকে প্রচুর উপহার সামগ্রী দিত। সতীর্থা কপিসাং সেন্নবদ্ধ দীরৎ সেতুভি উৎকলাদর্শিত পথ কলিঙ্গাভিমুখ যজৌ। স মানে হচ্ছে তিনি, মানে এখানে রঘুকে বোঝানো হয়েছে। তীর্থা মানে অতিক্রম করে, কপিসাং মানে কপিসা নদী, সৈন্য মানে সৈন্যদের নিয়ে,
বদ্ধ দীরথ সেতুভি মানে হস্তি দ্বারা সৃষ্ট সেতু, যজ মানে চললেন। তিনি সৈন্যদের নিয়ে গজসেতু তৈরি করিয়ে কপিশা নদী পার হলেন এবং উৎকল রাজাদের প্রদর্শিত পথে কলিঙ্গ দিশামুখে চললেন। এর পরের শ্লোকে রয়েছে সপ্রতাপং মহেন্দ্রস্য মুদ্নি তীক্ষ্ণ নাব্যেশয়ত অঙ্কুশং দীরদস্যব ইয়ন্তা গম্ভীর বেদিন। স মানে হচ্ছে সে বা তিনি, প্রতাপং মানে হচ্ছে বিক্রম, বিক্রম মানে হচ্ছে তেজ বল, মহেন্দ্রস্য মুদ্নি মানে মহেন্দ্র পর্বতের মস্তকে, তীক্ষ্ণং মানে সুতীক্ষ্ণ, নাব্যেশয়ত মানে প্রথিত করলেন, অঙ্কুশং মানে লোহার ডাঙ্গস, দৃঢ়দস্য মানে হস্তির, ইয়ন্তা মানে হচ্ছে মাহুত। মাহুত যেমন গম্ভীর বেদী হস্তির মস্তকে অঙ্কুশবিদ্ধ করে, সেইরূপ তিনিও মহেন্দ্র পর্বতের শীর্ষদেশে স্বীয় সুতীক্ষ্ণ প্রতাপ বিস্তার করলেন। অর্থাৎ তিনি বিভিন্ন দেশ জয় করে এসে মহেন্দ্র পর্বতের শীর্ষে তিনি তার প্রতাপ বিস্তার করলেন। তত বেলা তটই নৈব ফলবৎ পুগ্মালিনা অগস্ত চরিতাম আশায় অনাশস্য জয় যজৌ। তত মানে হচ্ছে তারপর, বেলা তটেন মানে সমুদ্র উপকূল দিয়ে, ফলবৎ পুগমালিনা মানে ফলবান সুপারি বৃক্ষশ্রেণী শোভিত, অগস্তাচরিতাম আসাম মানে অগস্ত নক্ষত্রের উভয় দিক অর্থাৎ দক্ষিণ দিককে বোঝানো হয়েছে এখানে, অনাশাস্য জয় মানে অনায়াসলভ্য জয়, জয়লাভ অনায়াসলভ্য বলে রঘু জয়লাভে আর উৎসুক না হয়ে ফলশালী সুপারি গাছে শোভিত সমুদ্রকূল দিয়ে অগস্ত নক্ষত্র যেদিকে উদয় হয় সেই দক্ষিণ দিকে যাত্রা করলেন। মানে রাজা রঘু তার উত্তর দিকের বিজয় অভিযান শেষ করে তিনি এবার দক্ষিণ দিক জয় করার উদ্দেশ্যে রওনা হলেন। সৈন্য পরিভোগেন গজদান সুগন্ধিনা কাবেরিং সবিতাং প্রত্যু শঙ্কনিয়ম ইব অকরত। স মানে সে বা তিনি, সৈন্য পরিভোগেন মানে হচ্ছে সেনাদের দ্বারা উপভোগে, তারপরে হচ্ছে কাবেরিং মানে হচ্ছে নদীর নাম, গজদান সুগন্ধিনা মানে হস্তির মদস্রাবে সুবাসিত, কাবেরিং সরিতাং মানে কাবেরী নদীকে, প্রত্যু মানে প্রতির অর্থাৎ সমুদ্রের, শঙ্কানিয়াম ইব অকরত মানে শঙ্কিত করলো যেন। এখন শব্দগুলোকে সাজালে যে অর্থটা আসে সেটা হচ্ছে সৈন্যদের উপভোগে অর্থাৎ জলকেলিতে এবং গজমদে সুবাসিত কাবেরী নদীকে তিনি যেন শরীরপতি সমুদ্রের কাছে সন্দেহের পাত্রী করে তুলেছিলেন। বলই অধ্যসিতা তস্য বিজিগীষ গত অর্ধন মারিচ উদ্ভ্রান্ত হারিতা মলয় অদ্রে উপত্যকা। বলয় মানে হচ্ছে সৈন্যগণ কর্তৃক, অধ্যসিতা মানে হচ্ছে পরিবৃত, বিজিগীষ মানে বিজয়ীচ্ছু, গত অর্ধন মানে কিছু পথ অতিক্রম করা, অর্ধন মানে হচ্ছে পথ, মারিচ মানে হচ্ছে মারিচ বন, উদ্ভ্রান্ত হারিতা মানে ভ্রমণশীল হারিত পক্ষী বিশেষ, মলয় অদ্রে মানে হচ্ছে মলয় পর্বতের উপত্যকা মানে হচ্ছে উপত্যকায়। বিজয়োচ্ছু রঘুর সৈন্যরা কিছু পথ অতিক্রম করে মরিচ বনে বিচরণশীল হারিত পক্ষী পরিবৃত মলয় পর্বতের উপত্যকাগুলিতে আশ্রয় নিল। মানে বিজয় করার উদ্দেশ্যে বের হয় রঘুর সৈন্যরা কিছু পথ গেলেন, যাওয়ার পর তারা মরিচ বনে বিচরণশীল হারিত পক্ষী পরিবৃত মলয় পর্বতের উপত্যকায় তারা কিছুকালের জন্য বিশ্রাম নিল।
দিশি মন্দায়তে তেজ দক্ষিণাসাং রবে অপি তস্যামেব রঘ পাণ্ডা প্রতাপং ন দিশেহরি। দক্ষিণ সাং দিশি মানে দক্ষিণ দিকে, রবে অপি তেজ মানে রবির তেজ, মন্দায়তে মানে হচ্ছে কমে যায়, পাণ্ডা মানে হচ্ছে পাণ্ড দৃশ্য নিপৃতিগণ, রঘ প্রতাপং মানে রঘুর প্রতাপ, ন বিশেহরি মানে হচ্ছে সহ্য করতে পারল না। দক্ষিণ দিকে সূর্যের তেজ কমে যায়, কিন্তু সেই দক্ষিণ দিকেই রঘুর প্রতাপ পাণ্ডদেশীয় রাজগণ সহ্য করতে পারলেন না। রাজা রঘু যখন উত্তর দিকে তার জয় সম্পূর্ণ করে দক্ষিণ দিকে গেলেন, তখন দক্ষিণ দিকে সূর্যের তেজ কম থাকে, কিন্তু তারপরেও রঘুর প্রতাপ পাণ্ডদেশীয় রাজারা সহ্য করতে পারলেন না, তারা পরাজয় বরণ করে নিলেন। তাম্রপন্নী সমেতস্য মুক্তাসারং মহাদধে নিপত্য দদু তস্मै সম সঞ্চিতাম যশ। তাম্রপন্নী সমেতস্য মুক্তাসারং মহাদধে তে নিপত্য দদু তস্मै যশ সমিব সঞ্চিতম। এখানে তাম্রপন্নী সমেতস্য মানে হচ্ছে তাম্রপন্নী নদীর সহিত, মুক্তাসার মানে মুক্ত সকল, মহাদধে মানে মহাসমুদ্রের, নিপত্য মানে প্রণিপাত করে, দদুফ মানে হচ্ছে দিল, তস্মৈ মানে হচ্ছে তাকে, সম মানে নিজের, সঞ্চিতাম যশ মানে সঞ্চিত যশ রাশি। তারা পাণ্ডেরা রঘুচরণে প্রণিপাত করে তাম্রপর্ণী নদীর সঙ্গে মিলিত মহাসমুদ্রের উৎকৃষ্ট মুক্তাসকল প্রদান করে যেন আপনাদের সঞ্চিত যশরাশি প্রদান করল। ভয়তৃষ্ট বিভূষণাং তেন কেরল ইয়সিতাম অলকিষু চমরেণুশ্চূর্ণ প্রতিনিধিকৃত। ভয়তৃষ্ট বিভূষণাং কেরল ইয়সিতাম মানে হচ্ছে ভয়ে কেরল রমণীগণ তাদের ভূষণাদি ত্যাগ করল। তেন মানে তৎকর্তৃক, অলকিষু মানে চুলে, চমরেণু মানে সৈন্যদের চরণস্থ ধূলিরাশি, চূর্ণ কুঙ্কুমাদি প্রসাধন, প্রতিনিধিকৃত মানে প্রতিনিধিত্ব করল। তার ভয়ে অর্থাৎ রঘুর ভয়ে কেরল রমণীরা বেশভূষা ত্যাগ করল এবং সৈন্যদের পদরেণুর দ্বারা তাদের কুন্তল রাজিতে প্রসাধন চূর্ণের প্রতিনিধিত্ব করলো এবং অর্থাৎ কুন্তল চূর্ণের অভাব দূর করলো। অর্থাৎ যখন কেরলের দেশে রঘুরা আক্রমণ করবে, তখন কেরল রমণীরা ভয়ে, রঘুর ভয়ে তাদের বেশভূষা ত্যাগ করলো এবং সৈন্যদের পায়ের ধুলায় যেন তাদের প্রসাধনের মতো হয়ে গেল, তাদের প্রসাধনের যে অভাবটা সেটা ওই সৈন্যদের পদধূলিতে দূর হলো। অব্যভূত বাহানাং চরতাং গাট্ট সিঞ্জিতৈ বর্মভি পবনোদ্ভূত রাজ তালিবন্ধন্যী। অব্যভূত মানে তিরস্কৃত করলো, চরতাং বাহানাং মানে চলন্ত অশ্বসমূহের, গাট্ট সিঞ্জিতৈ মানে গায়ে বর্মধ্বনি, পবন উদ্ভূত মানে বায়ু সঞ্চালিত, রাজ তালিবন ধ্বনি মানে তালিবনের মর্মধ্বনি। ছুটন্ত অশ্বগুলির গায়ে বাধা বর্মের ধ্বনি হাওয়ায় ওঠা বিশাল তান বনের ধ্বনিকে ছাপিয়ে গেল। অর্থাৎ ছুটন্ত অশ্বগুলোর গায়ে বাঁধা বর্মের যে ধ্বনি, সেটা বাতাসে এই ধ্বনিগুলো আরো শব্দ করতে লাগলো। এরপরের শ্লোকে রয়েছে অবকাশং কিল উদন্নান রামায় অভ্যর্থিত দদ অপরান্ত মহিফাল ব্যজন রঘবে করম। অবকাশং মানে হচ্ছে স্থান, জায়গা, উদন্নান মানে হচ্ছে উদন্নান মানে হচ্ছে সমুদ্র, রামায় মানে পরশুরামকে, অভ্যর্থিত মানে প্রার্থিত হয়ে, দদ দিয়েছিল, অপরান্ত মহিপাল ব্যজন মানে পশ্চিম দেশীয় নৃপতিগণ কর্তৃক রঘুকে। পরশুরামের অনুরোধে সমুদ্র তাকে স্থান দিয়েছিল, এখন সেই সমুদ্র পশ্চিমাঞ্চলের রাজাদের রূপ ধরে রঘুকে কর দিল।
অর্থাৎ পরশুরামের অনুরোধে যে সমুদ্র রঘুকে স্থান দিয়েছিল সেই রঘুই যেন এখন সেই সমুদ্রই যেন এখন রঘুর বীরত্বের কাছে নত স্বীকার করে রঘুকে রাজাদের মতো কর দিতে আরম্ভ করলো। মত্তেব রদনোৎকীর্ণ ব্যক্ত বিক্রম লক্ষণম ত্রিকুটমেব তত্র উচ্চৈ জয়স্তম্ভং চকার স। এখানে মত্তেব বলতে বোঝানো হয়েছে হচ্ছে মত্তহস্তি, রদনোৎকীর্ণ ব্যক্ত বিক্রম লক্ষণম মানে হচ্ছে দন্তাঘাতে উৎকীর্ণ বিক্রম বর্ণনা সূচক বিজয়লিপি। ত্রিকুটম এব মানে হচ্ছে ত্রিকুট পর্বতকেই, তত্র মানে সেখানে, উচ্চৈ জয়স্তম্ভং চকার মানে জয়স্তম্ভে পরিণত করল। তিনি ত্রিকুট পর্বতকে স্বীয় জয়স্তম্ভে পরিণত করলেন। সেখানে মত্ত হাতিদের দন্তক্ষত সমূহই ওই পর্বতের গায়ে বিক্রম বর্ণনা সূচক বিজয়লিপি রূপে প্রতীয়মান হচ্ছিল। অর্থাৎ তিনি ত্রিকুট পর্বতেই তার স্বীয়, তিনি বিভিন্ন দেশ জয় করে, উত্তর দিক দক্ষিণ দিক জয় করে তিনি ত্রিকুট পর্বতকে তার জয়স্তম্ভ বানানোর জন্য জয়স্তম্ভে পরিণত করলেন। সেখানে মত্ত হাতিদের দন্তক্ষত সমূহই যেন মনে হচ্ছিল যে ওই পর্বতের গায়ে রঘুর বিক্রম বর্ণনা সূচক বিজয়লিপি লিখে দিয়েছে। এর পরের শ্লোকে রয়েছে পারশিকান তত জেতুং প্রত্যস্তে স্থলবর্তনা ইন্দ্রিয়াখ্যান নিপুণ সংযমী। আমি আবার বলছি শ্লোকটি। পারশিকান তত জেতুং প্রত্যস্থে স্থলবর্তনা আখ্যানিব রিপুন তত্ত্বজ্ঞানেন সংযমী। মানে পারশিকান তত জেতুং মানে তারপর পারশিকদের জয় করতে প্রত্যস্থে মানে প্রস্থান করলেন, স্থলবর্তনা মানে স্থলপথ দিয়ে ইন্দ্রিয়াখ্যান রিপুন মানে ইন্দ্রিয়াদি রিপুগণকে। মানে তারপরে সংযমী ব্যক্তি যেমন ইন্দ্রিয়াদি রিপুগণকে জয় করার জন্য তত্ত্বজ্ঞান লাভ করেন, রঘু তেমনি পারশিকগণকে জয় করার জন্য স্থলপথে যাত্রা করলেন। মানে এরপরে রঘু প্রথমে পূর্ব দিক তারপরে দক্ষিণ দিকে জয় করে তিনি পরে পারশিকদের জয় করার জন্য যাত্রা শুরু করলেন। এবং পারশিকদের জয় করার জন্য তিনি তার যে মনোবল সেটা তিনি আগে সে তত্ত্বজ্ঞান লাভ করলেন। অর্থাৎ এই শ্লোকগুলোর মাধ্যমে আমরা বুঝি সবগুলো শ্লোকেই রঘুর যাত্রাপথের যে বর্ণনা, রঘুর বিজয়ের সময় প্রকৃতির যে এক পরিবর্তন, তার রথের চলাচলের সময় যে প্রকৃতি পরিবেশের যে পরিবর্তন, সেগুলোই কবি বিভিন্ন কাব্যিক ভাষায় আমাদের সামনে তুলে ধরেছেন। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ।